সাম্প্রদায়িক দাঙ্গা, বন্যার টাকা গরবিলের হিসাব, অবৈধভাবে টাকা আত্মসাৎ করে ডিসি নিয়োগ ইত্যাদি একাধিক কারণে গ্রেপ্তার হচ্ছেন দুই সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। দর্শক বন্ধুরা, গ্রেপ্তার হতে যাচ্ছে সার্জিস আর হচ্ছে হাসনাত। আসুন সবার আগে আপনাদের একটা ভিডিও দেখাই, তারপরে বাকি কথা বলতেছি। আমরা যখন এখানে যাব আমরা কমিটমেন্ট নিয়ে যাব এবং ওই মিনিট শেষ হওয়ার পূর্বে আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতাকর্মীরা আছেন তাদের যেই শক্তি, মানুষ দুর্বলের পিছনে হাঁটে না, শক্তিশালী মানুষের পিছনে হাঁটে। রাজনৈতিক দল হিসেবে শক্তি সামর্থ্য বৃদ্ধির যে ইস্যুটা, সেখানেও ঘাটতি আছে। তো সবকিছু মিলে একটা হজবরল অবস্থা দেখা যাচ্ছে। সেই সকল খুনিদের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের মাটিতে তাদের রাজনীতি করার কোনো সুযোগ দেওয়া হবে না। দর্শক, এই মাত্র পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, সমন্বয়ক সার্জিস এবং হাসনাত মধ্যরাতে গ্রেপ্তার হয়েছে যমুনা থেকে 40 কোটি টাকা লুটপাটের অপরাধে, এবং এটা প্রমাণ হয় সমন্বয়ক সার্জিস এবং হাসনাতকে মধ্যরাতে গ্রেপ্তার করেছেন বাংলাদেশ গোয়েন্দা পুলিশ। ইতিমধ্যে তারা জেল হেফাজতে আছে। দর্শক, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সমন্বয়কদের সকল অজানা তথ্য, গোপন রহস্য জানতে পারবেন। দর্শক, বর্তমান দেশের পরিস্থিতি কেমন আপনারা সকলেই জানেন, নতুন করে কিছুই বলার নেই। সবকিছু অজানা রহস্য, গোপন তথ্য আজকের এই ভিডিওতে জানতে পারবেন। এক এক করে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। দর্শক বন্ধুরা, গ্রেপ্তার হতে যাচ্ছে সার্জিস আর হচ্ছে হাসনাত। আসুন সবার আগে আপনাদের একটা ভিডিও দেখাই, তারপরে বাকি কথা বলতেছি। যমুনা থেকে প্রায় 40 কোটি টাকার মতো উপদেষ্টা খেয়েছে হাসানাত সার্জিত। এরা কিন্তু রক্তের সাথে বেমানি করছে। সার্জিত হাসানাত হচ্ছে এই আন্দোলনের একটা অংশ, তারা লড়াই সংগ্রাম করেছে, এই পর্যন্ত আমরা মেনে নেই। কিন্তু এখন আপনি দেখেন, ভিতরের খবর জানতে গেলে উপদেষ্টাদের যারা আছে, আসিফ, নাহিদের বাবা মিরপুরে আপনার অফিস দিয়েছে, সেখানে অনেক লেনদেন হচ্ছে, আসিফ অনেক টাকা কামাচ্ছে, এগুলো সত্যি কথা। আচ্ছা শুনে না, দেখতে হবে না, এটা কি আমার কথা? এটা কার কথা? তিনিও একজন সমন্বয়ক, তিনিও একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কি স্টুডেন্ট। এখন তারাই মনে করেন লেগে যাচ্ছে, ভাই একজন স্টুডেন্ট হয়ে, কিংবা স্টুডেন্ট হাতে বাদই দেন, তিনিও একজন কি সমন্বয়ক ছিলেন কিংবা বর্তমানে আছেন। তাহলে একজন সমন্বয়কই আরেকজন সমন্বয়কের খবর ভালোভাবে বলতে পারে, যেখানে আমাদের বাংলাদেশের বর্তমান বেশ কিছু মিডিয়ায় আপনার নিশ্চুপ, কিংবা তারা জেনেও বর্তমান অজানার ভাঙ, কিংবা বাংলাদেশের সাধারণ মানুষদের কাছে প্রচার করতেছে না। আমার প্রশ্ন হচ্ছে, তাদের আন্দোলন ছিল কুঠা না মেধা, তাই না? মানে সরকারি চাকরির ভিত্তিতে এই আন্দোলনটা তারা করছে, সেখানে আমরা সাধুবাদ জানাইছি, কারণ আপনার মেধার ভিত্তিতে হচ্ছে মানুষ চাকরি পাবে। কিন্তু তারা এই আন্দোলনটা নিয়ে গেল এক দফায়, সেই এক দফায় যা হবার তাই হলো, শেখ হাসিনার পতন হলো, এবং তারা বললো যে দুর্নীতি, স্বৈরাচার, এইটা সেটা। কিন্তু এই বর্তমান সমন্বয়করা তাদের অবস্থা দেখছেন, হ্যাঁ? লুটপাট কারে বলে, চাঁদাবাজি কাকে বলে, 40 কোটি টাকা। এবং শুনলেনই তো যে আসিফের বাবা বর্তমান মিরপুরে নাকি একটা অফিসও দিছে, সেই অফিসে নাকি আপনার কোটি কোটি টাকা লেনদেনও হচ্ছে। এত টাকা কোথায় পায়? কিসের লেনদেন এটা? আমি জানতে চাই। আমার প্রশ্ন আপনাদের কাছে, এটা কিসের লেনদেন? হ্যাঁ, কোটি কোটি টাকা হতে না হতেই আপনি কল্পনা করতে পারেন? হ্যাঁ, তাদের মেন উদ্দেশ্যই ছিল যে কোটি কোটি টাকা কিভাবে পাচার করা যায়, কিভাবে আত্মসাৎ করা যায়। এর জন্যই শেখ হাসিনার পতন ঘটাইছে, এবং বাংলাদেশের লাখো লাখো আপনার হাজার হাজার প্রাণের উপর দিয়ে তারা মনে করেন এই বর্তমান উপদেষ্টা হয়েছে শুধুমাত্র টাকা হাতিয়ে নেওয়ার জন্য। দেখলেন তো আসল রূপটা। অনেকেই বলবেন যে ভাই এগুলা ভুয়া নিউজ, এগুলা ভুয়া খবর। তিনি একজন কি সমন্বয়ক, তিনি কি ভুয়া খবর বলবে মিডিয়াদের সামনে, জনগণের সামনে? তার কোন ঠেকাটা লাগছে? তার কি জীবনের নিরাপত্তা নাই? সে নিজের জীবনের নিরাপত্তা বলে আপনার সাংবাদিক ভাইদের সামনে এই ধরনের বক্তব্য রাখবেন? বলেন। হ্যাঁ, আমার প্রশ্ন আপনাদের কাছে। তাহলে ভাই একটা কথা বলতেই হয়, শেখ হাসিনা তো ভাই 17টা বছর ছিল, আর এরা তো মাত্র আসছে 4 থেকে 5 মাস হয়েছে, তাই নয় কি? এর ভিতরেই আপনার আসিফের বাবায় মিরপুরে অফিস দিয়ে দেয়, সেখানে কোটি কোটি টাকা আপনার লেনদেন হয়, এবং যমুনা থেকে তারা 40 কোটি টাকা মনে করেন হাতিয়ে নিয়ে ফেলছে। না জানি 40 কোটি তো আপনার 100 পার হতে পারে, অসম্ভবের কিছু নাই। কেমন বাংলাদেশের বর্তমান দ্রব্যমূল্যের দাম কেন নিয়ন্ত্রণে আসতেছে না? এদের সিন্ডিকেট। বর্তমান বাংলাদেশের নানান জায়গায় হত্যাকাণ্ড কারা চালাচ্ছে? এদের সিন্ডিকেট। আপনার বর্তমান এয়ারপোর্টের ভিতরে প্রবাসীদেরকে হয়রানি, কিংবা একটা ফোনের বেশি আনা যাবে না, সেখানে লাখ লাখ টাকা আপনার ট্যাক্স, এইটা কে নির্ধারণ করছে? এদের কারণে। বাংলাদেশে বর্তমান নানান জায়গায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাচ্ছে, কারা করতেছে? এরা ঘটাচ্ছে। তাহলে এই দায়ভার কে নিবে? বর্তমান তারা হইছে উপদেষ্টা, কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। তারা হইছে উপদেষ্টা, তাই নয় কি? প্রতিটি উপদেষ্টা ঠিক করে দিছে কে কোন জায়গায় বসবে, কে কোন সিন্ডিকেটে বসবে। তাদের অবদানই, তাদের মাধ্যমেই বাংলাদেশে বর্তমান এত এত টাকা পাচার হচ্ছে। কাদের মাধ্যমে হচ্ছে? সিন্ডিকেট বন্ধ করতে পারতেছে না, কেন পারবে না? না পারার তো কিছু নাই, কারণ তারা নিজেরাই হচ্ছে মনে করেন সবচেয়ে বড় দুর্নীতিবাজ। তারা নিজেরাই মনে করেন সিন্ডিকেট করে খাচ্ছে। আর বলতেছে এরা এই এখন পর্যন্ত আওয়ামী লীগ আছে, তারা সম্পূর্ণভাবে আওয়ামী লীগের নাম দিচ্ছে। ভাই বাংলাদেশে আপনি আওয়ামী লীগের 1 থেকে 2 জন ব্যক্তিকে 4 দোকানে চা খেতে দেখতে পারবেন? একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে 4 দোকানে দেখতে পারবেন? তারপরেও তারা বলতেছে যে এখন পর্যন্ত আওয়ামী লীগের নাকি বেশ কিছু নেতাকর্মীরা এখনো চাঁদাবাজি করে খাচ্ছে মানুষের অন্তর্চক্ষুর আড়ালে। আরে সবচেয়ে যে দুর্নীতিবাজ সেটা হচ্ছে এরা মানুষের অন্তর্চক্ষের আড়ালে এক একটা সিন্ডিকেট করে কোটি কোটি টাকা খাচ্ছে। শুনলেনই তো সেই ভাইয়ের বক্তব্যটি, শুনেন নাই ভালো মতো? যে কি বললো, যে তারা 40 কোটি টাকা আত্মসাৎ করছে, এবং মিরপুরের মতো একটা এলাকার ভিতরে ঢাকা শহরে তারা একটা অফিস দিছে, সেই অফিসে কোটি কোটি টাকা নাকি লেনদেন হয়। তো আমার প্রশ্ন, 4 থেকে 5 মাস হয়ে গেল, এর ভিতরে কোটি কোটি টাকা লেনদেন। তাহলে ভাই আর তো দিন পড়ে আছে, এই না তারা পাকিস্তানের কাছে পুরো বাংলাদেশটাকে বিক্রি করে দেয়? আমার তো সন্দেহ হচ্ছে রে ভাই,
হ্যাঁ, আমার তো সন্দেহ হচ্ছে বাংলাদেশটাকে তো পুরো শেষ করে দিচ্ছে। আজ সাধারণ মানুষ কেন ভালো নাই? এদের কারণে। কারণ দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে তারা আনতে পারতেছে না, আনবেও না। কেন আনবে না? এদের পকেট ভারী করতে হবে, যে এর জন্য এরা আপনার দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে আনবে না। কারণ আনলে তাদের তো আর ইনকাম হবে না রে ভাই। বোঝেন না? এগুলো তো সহজ সমীকরণ রে ভাই। বোঝেন না এগুলা বুঝতে কি কোনো পিএইচডি করতে হবে আপনাকে? বলেন, আপনাকে কি হতে হবে, বুদ্ধিজীবী হতে হবে? না, সিম্পল বিষয় রে ভাই। দেখেন, শোনেন একটা কথা বলি। শেখ হাসিনা 17টা বছর ছিল। হ্যাঁ, শেখ হাসিনা আপনার দলের ভিতরে অনেক হাইব্রিড নেতারা ছিল, তাদের কারণে বাংলাদেশ অনেক লুটপাট হয়েছে, কিন্তু অন্যায়ও কিন্তু হয়েছে। তারা তো 17টা বছর ছিল, বুঝতেছেন আপনি? 17টা কি বছর। আর আপনারা আসছেন কয়দিন হয়েছে? মাত্র 4 থেকে 5 মাস। এর ভিতরেই আপনার অফিস, এখানে বাড়ি, ওইখানে বাড়ি, আপনারা দামি দামি গাড়ি, সরকারি মনে করেন বিলাসিতা একের পর এক ভোগ করতেছেন। হ্যাঁ, কোটি কোটি টাকা লেনদেন করতেছেন। ভাই শোনেন, ক্ষমতার লোভ অনেক খারাপ, অনেক খারাপ। বাংলাদেশের জনগণের মধ্যে একটা জিনিস এথিক্স কাজ করে, সেটা হচ্ছে পুরান চাল ভাতে পারে। বাংলাদেশের রাজনীতিতে প্রধান দুটো দল আওয়ামী লীগ এবং বিএনপি, আর এর পাশাপাশি আরও দুটো দল জামায়াত ইসলাম এবং জাতীয় পার্টি। তবে মূল খেলোয়াড় হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি, তাদের সাথে মানে জোট বেঁধে বাকি খেলোয়াড়দেরকে গোল করতে হয়। এর বাইরে একটা রাজনৈতিক দল আসবে, তারা ক্ষমতাতে পর্যন্ত যেতে পারবে, অথবা প্রধান বিরোধী দল হিসাবে সংসদে আসন গ্রহণ করবে। ইভেন তারা নির্বাচনের আগে সারা বাংলাদেশে ক্যাম্পেইনিং করবে, এলাকা এলাকা অফিস দিবে, তারা তাদের মিটিং করবে, মিছিল করবে, আর এই বিষয়গুলো খুব সহজে তারা করতে পারবে। এই প্রেক্ষাপট কি বাংলাদেশে আদৌ তৈরি হয়েছে? হয়নি। ছাত্রদের নতুন দল ঘোষণার পরপরই জনশক্তি হোক, যেই হোক, এটা নিয়ে আবার এখন বিতর্ক দেখা দিচ্ছে কোন নাম হবে, বা এটা নিয়ে তারা নাকি কথা বলে নাই, কোনো সমন্বয়ক তিনি নিজ দায়িত্বে এই কথাটা বলছেন, আর সেটা আলাদা নামের বিষয়টা। এখন জাতীয় নাগরিক শক্তি নামক যেটা হচ্ছে তাদের মূল প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে বিভিন্ন জায়গায় তারা ধাওয়া খাচ্ছেন, তাদের উপর হামলা হচ্ছে। আজকে যে ঘটনা ঘটছে, তো বৈষম্যবিরোধী স্টুডেন্টরা তাদেরকে যেভাবে ধাওয়া দিছে, বিএনপি নেতার ডরে দৌড়ে গিয়ে সবগুলো থানায় ঢুকছে। রাজনীতি করতে গেলে এখন পর্যন্ত তারা ওইভাবে গোছালো না। এখন পর্যন্ত আপনার এই টিমটা রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে তাদের শক্তি সামর্থ্য কিন্তু বৃদ্ধি করতে পারে নাই। এখন পর্যন্ত মাঠের রাজনীতিতে বা মাঠে বিএনপিকে মোকাবেলা করার মতন তাদের শক্তি সামর্থ্য যে নাই, সেটা কিন্তু প্রমাণিত। এমনকি এই ঘটনার জেরে কী হবে সেটা জানি না। বরিশালের বানারীপাড়ার এলাকা, বরিশালের বানারীপাড়া উপজেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক সবুর খান ওরফে সবুর মেম্বার, এবং তার একটা বাহিনী আছে, সেই লেভেলে তারা সেখানে রাজত্ব করে। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতাকে মারধর করার প্রতিবাদে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন এবং লিফলেট বিতরণ করা হয়েছে। আপনার আজকে আমরা দেখলাম যে এখানে কারা কারা মানববন্ধন করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন, সচেতন নাগরিক সমাজের ব্যানারে এই কর্মসূচি করা হয়। তাদের বক্তব্য হচ্ছে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আতিকুল বলছেন, উপজেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি মোহাম্মদ অলিউল্লাহ, এখানে অনেকেই তারা যারা উপস্থিত ছিলেন, তাদের বক্তব্য বিএনপি নেতা সবুর মেম্বারের বিরুদ্ধে বানারীপাড়ার সন্ধ্যা নদীর খেয়াঘাট দখল একটা অভিযোগ ছিল। তো এর প্রতিবাদ করেছিল আপনার কি বলা হয় যে একজন নেতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের, এর প্রতিবাদ করায় বিএনপির কর্মীরা মিলনের হাত পা ভেঙে এবং মিজানের মাথা ফাটিয়ে গুরুতর অবস্থা করেছে। বাইশারি ইউনিয়নের গরদ্দার গ্রামের শহীদ হাওলাদারের মেয়েকে ধর্ষণের চেষ্টা, গরদ্দার খেজুরতলা রাস্তার পশ্চিম পাশের খাস জমি বিক্রির পরে তা আবার দখল, বানারীপাড়া পৌর শহরের ফেরিঘাটে নির্মীয়মান ব্রিজ সংলগ্ন সন্ধ্যা নদী শাখা খালের প্রবেশমুখের তীরে সরকারি সম্পত্তি অবৈধভাবে দখল করে বালু ভরাট, সন্ধ্যা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, এরকম নানান অপকর্ম, খলিলুর রহমান মোল্লাকে সপরিবারে এলাকা ছাড়া করা, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, চাঁদা না দিলে হামলা করা, বিডব্লিউ কার্ড প্রদানের নামে বাইশারি ইউনিয়নের দুস্থ মহিলাদের কাছ থেকে আপনার মানে এখানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস হয়েছে। তো তার বিরুদ্ধে এই ঝামেলাগুলো ছিল। লিফলেটে আপনার এই বিষয়গুলোকে তুলে ধরা হয়েছিল। লিফলেটে সবিরের ভাই মানে সবুরের ভাই সগির খানের বিরুদ্ধেও বিভিন্ন অভিযোগ করা হয়েছিল। বিএনপি নেতা সবুর খানের নেতৃত্বে 20-25 জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে মানববন্ধন শেষে হামলার জন্য ধাওয়া করলে আয়োজকরা যারা এই মানববন্ধন করেছিলেন তারা দৌড়ে গিয়ে বানারীপাড়া থানায় আশ্রয় নেন। তো এই সময় সেখানে আতঙ্ক এবং উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশ হামলাকারীদের নিবৃত্ত করার চেষ্টা করে। খবর পেয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব যিনি আছেন তিনি সেখানে আসেন, দুই পক্ষকে নিয়ে বৈঠকে বসেন। তো এখানে নানান ঘটনাগুলো আমরা ঘটছে। এখানে দেখা যাচ্ছে যে আপনার যে বিষয়টা লম্বা চূড়া একটা নিউজ, সবুর খান খুবই প্রভাবশালী ব্যক্তিত্ব, বোঝাই যাচ্ছে। তাকে ফোন দেওয়াতে তিনি ধরেননি। ওসি সাহেব বলছেন যে মসজিদের মাহফিলের সভাপতি পদ দিয়ে বিএনপি নেতা সবুর খানের বিরুদ্ধে মানববন্ধন করা হয়েছে। তো তারা থানায় আসলে এই তো মানে এই বিষয়গুলোতে একটা জিনিস স্পষ্ট যে আপনি যখন রাজনৈতিক দল তৈরি করতে যাবেন আপনার প্রতিপক্ষ দ্বারা হয়ে যাবে। আবার এই মুহূর্তে জাতীয় নাগরিক কমিটির আমরা কারা তোমরা কারা বিএনপির এই বক্তব্যগুলোতে কিন্তু মাঠে পর্যায়ে বৈষম্যবিরোধী স্টুডেন্টরা কিন্তু নানান জায়গায় রোশানলে পড়ছে। এখন এটা পড়ার মেইন কারণ হচ্ছে বিএনপিকে নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বিভিন্ন ধরনের মন্তব্য করেন তাদের সিনিয়ররা। তো এলাকার যারা লোকাল আছে, এখন ঢাকায় বসে সার্জিসের একটা বক্তব্য দেওয়া আর আপনার গ্রামের পাশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সেই কথার সাথে একটা বক্তব্য লোকাল বাজারে দেওয়া আকাশ পাতাল পার্থক্য। আকাশ পাতাল পার্থক্য কোনো বিএনপি নেতাকর্মীরা পিঠের চামড়া রাখবে না, এটাই হচ্ছে বাস্তবতা। ঢাকা শহরে অনেক কিছু করা যায়, কিন্তু লোকাল এরিয়াতে রাজনৈতিক দলগুলোর প্রভাব প্রতিপত্তির হিসাবটা আলাদা। তো এই কর্মকাণ্ডগুলো বিএনপির জন্য অবশ্যই নেগেটিভ। আবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতাকর্মীরা আছেন তাদের যেই শক্তি, মানুষ দুর্বলের পিছনে হাঁটে না, শক্তিশালী মানুষের পিছনে হাঁটে। রাজনৈতিক দল হিসেবে শক্তি সামর্থ্য বৃদ্ধির যে ইস্যুটা সেখানেও ঘাটতি আছে। তো সবকিছু মিলে একটা হজবরল অবস্থা, দেখা যাক। তবে এই ঘটনাগুলো ভালো না, শুভকর কোনো ঘটনা নয়। ভালো থাকুন। মানে আমি মিডিয়াতে কথা বলবো কিনা এটা আপনারা ঠিক করবেন, সোজা বাংলা। তার আগে একটা কথা বলবো, আমি আমার জায়গা থেকে ব্যক্তি সার্জিস একটা জায়গা আছে, আবার
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় একটা জায়গা, নাগরিক কমিটির মুক্ত সংগঠন আরেকটা জায়গা। যে জায়গা থেকে মনে করেন না কেন, কিংবা কম্বাইনলিও যদি মনে করেন, আমার জায়গা থেকে আমি এখানে কিছু কমিটমেন্ট দিতে পারবো এবং আদায় করে নিয়ে আসতে পারবো, এবং আমি সেভাবে কথা বলেই এই জায়গায় আসছি। কারো মতো আমি এটা বলতে পারবো না যে 24 ঘন্টার মধ্যে হয়ে যাবে। আমি আগে বলে দিতেছি, যদি আপনাদের ওই জায়গা থেকে মনে হয় যৌক্তিক, ভাই কারো মতো আমি এটা বলবো না 24 ঘন্টার মধ্যে সব কাজ হয়ে যাবে। সামনে সব আবার এটাও বলবো না যে 48 ঘন্টার মধ্যে আমি চেষ্টা করবো, কিন্তু সিওরিটি দিতে পারবো না, এটা বলবো। আমি কয়েকটা স্টেক হোল্ডারের সাথে কথা বলছি, এটা ক্লিয়ারলি একদম প্রজ্ঞাপন আকারে যারা আনতে পারবে এরকম কয়েকটা স্টেক হোল্ডারের সাথে কথা বলছি। তারা মানে আমি তাদেরকে বলছি গুগল আমাদেরকে এখন খেলাম, আমরা যখন ওইখানে যাবো আমরা কমিটমেন্ট নিয়ে যাবো, ওইটা ওই মিনিট শেষ হওয়ার করতে পারবো। আপনাদের সর্বোচ্চ কতদিন লাগবে এটা প্রজ্ঞাপন আকারে বের হচ্ছে যে তাদের, আমি যেহেতু এর আগে আমরা একবার কথা বলে আসছি, আপনারা সবাই গেছি যে নবম গ্রেডের সমমান সুযোগ সুবিধা, এটা কতদিন লাগবে সর্বোচ্চ প্রজ্ঞাপন আকারে বের হবে। তারা আমার কাছে এটা ভাই আপনাদের আমি আমার কাছে যেটা দেখছি ওটা বলছি, আমি কিন্তু আগে বলে দিচ্ছি এখানে ভূগোল বুঝালাম নাই, বাস্তবায়ন 3 দিন হয় বুধবার, সোম, মঙ্গল, বুধ, রবি। আমি নিজে ওনাদেরকে বলছি যে আপনার এসব মানে 3 দিনের এসব দরকার নাই। আমি আমার জায়গায় থেকে ওনাদেরকে বলছি যে আমি আপনাদের আরো একদিন পরে বৃহস্পতিবার বিকাল 5টার আগে প্রজ্ঞাপন দেব। এটা হচ্ছে আমার কথা। যদি আপনারা এই কমিটমেন্ট আমাকে দেন তাহলে আমি ওখানে যাবো। যদি 5টার মধ্যে না বের হয় 5টা একে আমি শাহবাগে একাই বলবো, এটা বলে আমি ওনাদেরকে আসছি। এখন শোনেন, আপনারা যদি আমার এটার সাথে এগ্রি করেন যে আমি দায়িত্ব নিব আপনাদের হয়ে, তাহলে আমি এখানে কথা বলবো, আদারওয়াইজ আমি আবার জন্য চলে যাবো। না এটাই মানে আমি আগে জন্য ক্লিয়ার করলাম, তারপর আমি আমাদের যেই সকল কাউন্সিলর, যেই সকল দুর্বৃত্তরা আমাদের সহযোদ্ধাদের মিছিলে গুলি করেছে, যেই সকল দুর্বৃত্তদের হাতে আমার সহযোদ্ধার রক্ত রঞ্জিত, সেই সকল খুনিদের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের মাটিতে তাদের রাজনীতি করার কোনো সুযোগ দেওয়া হবে না। একজন বৈষম্য বিরোধী ছাত্র নেতা উনি এখানে থাকলে আমার বক্তব্য নিশ্চয়ই প্রাসঙ্গিক। উনি অভিযোগ করেছেন আজকে একটি বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ঘটনা, আমি ঘটনার দায় নিচ্ছি, পাশাপাশি ওনাকে স্মরণ করে দিচ্ছি আমরা গত 2 দিন আগে অবৈধ গণহত্যাকারী কাউন্সিলরদেরকে নিয়ে যে সমাবেশ দেখলাম, সেই সমাবেশ জাতিকে আঘাতপ্রাপ্ত করেছে, আহত করেছে। বন্ধুরা আমার, আমরা কোন অন্যায়কে অস্বীকার করছি না। বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ঘটনাকে আপনি যেমন স্মরণ করে দিলেন, আপনাকে স্মরণ করে দিতে চাই এই জুলাই বিপ্লবের দ্বিতীয় শহীদ ছিল জাতীয়তাবাদী ছাত্র দলের একজন শূন্য সৈনিক ওয়াসিম। আমরা এই আন্দোলনকে, এই যৌক্তিক আন্দোলনকে, নৈতিক আন্দোলনকে রাজনীতিকরণ করতে চাইনি, কারণ দীর্ঘ 17 বছরের সংগ্রাম আমরা বিপন্ন হতে দিতে চাইনি। তাই তো সংগ্রামের পরিণত রূপ আজকে সংক্ষিপ্ত বিপ্লবের মাধ্যমে আমরা সবাই শেষ করেছি। সুতরাং সংগ্রাম আর বিপ্লবকে কখনো ভিন্ন মাত্রায় দেখলে দেশের সুশৃঙ্খল এবং পরিস্থিতি দেশের পক্ষে থাকবে না। আমরা আপনাদেরকে বলতে চাই, আপনারা গণমানুষের কাছে, ছাত্র জনতার কাছে সমাদৃত, কারণ আপনারা কোনো রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করেন না, এটা প্রমাণ করেছেন। কিন্তু কালের পরিক্রমায় সংক্ষিপ্ত সময়ের পার হতে না হতেই আমরা যেটি লক্ষ্য করেছি সেটি অত্যন্ত দুঃখজনক এবং মর্মাহত। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এটি আপনাদের জন্য মঙ্গলকর হবে না। আমরা দৃঢ়চিত্তে বলতে চাই, 17 বছরের সংগ্রামে যেই সকল কাউন্সিলর, যেই সকল দুর্বৃত্তরা আমাদের সহযোদ্ধাদের মিছিলে গুলি করেছে, যেই সকল দুর্বৃত্তদের হাতে আমার সহযোদ্ধার রক্ত রঞ্জিত, সেই সকল খুনিদের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের মাটিতে তাদের রাজনীতি করার কোনো সুযোগ দেওয়া হবে না। আমরা বলতে চাই, 56,000 বর্গ মাইলকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ধারণ করে তিনি বলেছেন সকল ধর্ম, বর্ণ, জাতি, ভাষা নির্বিশেষে এই ভূখণ্ডের সকল মানুষকে তিনি ঐক্যবদ্ধ করেছিলেন। তিনি জন্ম দিয়েছিলেন বাংলাদেশী জাতীয়তাবাদ। যদি আমরা বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাস করি, যদি আমরা বাংলাদেশকে বিশ্বাস করি, সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের বাংলাদেশকে ধারণ করতে পারি, তাহলে আর কোনো বিশৃঙ্খলা থাকবে না। কিন্তু আমরা ক্ষণিক ভুলে যাই, ক্ষণিক মোহবদ্ধ হয়ে আমরা বাংলাদেশকে ভুলে যাই। আপনাদেরকে আবার উদাত্ত আহ্বান জানাতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আদর্শের উত্তরাধিকার, এই বাংলাদেশের সকল বিপ্লবের মহানায়ক, অবিসংবাদিত জননেতা দেশ নায়ক তারেক রহমান 31 দফা ঘোষণা করেছেন। রাষ্ট্র কাঠামো মেরামত করার জন্য যে 31 দফা ঘোষিত হয়েছে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে, একজন সমাজ সচেতন মানুষ হিসাবে বলতে চাই, এই 31 দফাই বাংলাদেশিদের মুক্তির মেঘনা কাটা। আপনারা যে সকল সমালোচক রয়েছেন, যে সকল চিন্তাবিদ রয়েছেন, যে সকল দেশ হিতৈষী ব্যক্তি রয়েছেন, সকলকে আমি উদাত্ত আহ্বান জানালাম, দেশের কল্যাণে, দেশের মানুষের কল্যাণে, দেশের মানুষের অধিকার বাস্তবায়নে এই 31 দফার বাইরে আপনি একটি চিন্তা পারলে প্রকাশ করুন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এর বাইরে আপনি কোনো চিন্তা প্রকাশ করতে পারবেন না। হয়তোবা ভাষার পার্থক্য আপনি দেখাতে পারবেন, তাই ভাষার পার্থক্য না দেখিয়ে নিজের পাণ্ডিত্য জাহির না করে দেশপ্রেমকে ধারণ করুন। আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বলেছিলেন, দেশপ্রেম 100 হতে হয়, দেশপ্রেম 99% হলেও হয় না। তাই তো আমরা এই জুলাই বিপ্লবের
সর্বান্তকরণে অংশগ্রহণ করেও এটিকে রাজনীতিকরণ করে নেই। কিন্তু আজকে বলতে চাই, আমরা শহীদ ওয়াসিমকে আজকে স্মরণ করে বলতে চাই, শহীদ ওয়াসিম, তুমি ঘুমাও শান্তিতে, তোমার খুনের বদলা নিতে, তোমার স্বপ্নের বাংলাদেশ করতে আমরা থাকবো রাজপথে। দর্শক, আপনারা এতক্ষণ বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের অজানা রহস্য। 40 কোটি টাকার দুর্নীতি করেছেন সমন্বয়ক সার্জিস এবং হাসনাত। রাতের মধ্যেই তাদেরকে গ্রেপ্তার করে ফেলেছেন গোয়েন্দা পুলিশ। দর্শক, আমরা প্রশাসক দিয়ে দেশ চালানো দেখতে চাই, বললেন সার্জিস আলম। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, স্পষ্ট করে বলতে চাই, আমরা প্রশাসক দিয়ে দেশ চলতে দেখতে চাই না। আমলারা আমলাতন্ত্রে তাদের যতটুকু টেরিটরি তারা সেখানে কাজ করবেন। এই কনভেনশন সমন্বয় যদি না থাকে তাহলে দিন শেষে যেভাবে রাষ্ট্রের ফ্যাংশন করার কথা সেভাবে ফ্যাংশন করা সম্ভব নয়। আমরা আমাদের জায়গা থেকে যে জিনিসটা পেতে চাই, আমাদের কাউন্সিল মধ্যে এমন করা কথা আগামীতে যেন আমরা না শুনি, যিনি ক্ষমতা পেয়ে আবার সেই ক্ষমতার অপব্যবহার শুরু করেছেন। বুধবার 18 ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে বাংলাদেশ সিটি ও পৌর কাউন্সিলর কর্তৃক ছাত্র গণহত্যা ও ফ্যাসিবাদ বিরোধী সিটি ও পৌর কাউন্সিলরদের জনস্বার্থে পুনর্বহালের দাবি ও বর্তমান সরকারকে সহযোগিতার লক্ষ্যে আয়োজিত কাউন্সিলর সমাবেশ তিনি এসব কথা বলেন। সার্জিস আলম বলেন, একটি জিনিস মনে রাখতে হবে, জনপ্রতিনিধিরা যেভাবে জনগণের সঙ্গে সম্পৃক্ত, তাদের দুঃখ কষ্ট দুর্দশা তারা যেভাবে বোঝেন, তাদের সঙ্গে যেভাবে মেশেন, তা কোনো আমলা না কেন, যারা এই ভিন্ন অফিসে বসে থাকেন, যত বড় অফিসারই হন না কেন, তাদের পক্ষে বোঝা সম্ভব না। তিনি আরও বলেন, বাংলাদেশে শুধু কাউন্সিলরই নয়, মেম্বার হোক, চেয়ারম্যান হোক, এমপি হোক, যেই হোক না কেন, আমাদের দেশে সবাই দুর্নীতিমুক্ত থাকতে হবে। দর্শক, আপনারা বিস্তারিত তথ্য আজকের এই প্রতিবেদনে জানতে পারলেন। সমন্বয়ক সার্জিস কি বলতেছেন। তাছাড়া আজকের এই ভিডিওতে বিশেষ প্রতিবেদনে এটাও জানতে পারলেন, সমন্বয়ক সার্জিস এবং হাসনাত আবদুল্লাহকে গ্রেপ্তার করতে পারে যে কোনো সময় গোয়েন্দা বিভাগ, কারণ তাদের নামে অভিযোগ এসেছে যমুনা থেকে তারা 40 কোটি টাকা দুর্নীতি করেছে। দর্শক শ্রোতা, এমনই একটি অভিযোগ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, দেশ বা দেশের বাইরের সকল টেলিভিশন চ্যানেলে শোনানো হচ্ছে। যাই হোক, বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়কদের অজানা কিছু রহস্য আজকের ভিডিওতে জানতে পারলেন। এই সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ।